আজকে আপনাদেরকে কলকাতার কাছে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সবুজ পাহাড়ের ঢেউ আর সেই পাহাড়ের বুক চিরে নেমে এসেছে স্বচ্ছ জলের ধারা। পাশে রয়েছে পাহাড়ের গুহার মধ্যে বহু পুরনো এক শিবলিঙ্গ। শহরের কোলাহল থেকে বেরিয়ে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। তার সঙ্গে ঘুরে দেখব ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা। তার সঙ্গে উপভোগ করব গঙ্গার ধারে মনোরম পরিবেশ। হ্যাঁ, এই জায়গাটার নাম হলো সাহেবগঞ্জ। কলকাতা থেকে একটু দূরেই অবস্থিত ঝাড়খণ্ডের এই জায়গায় বর্ষার সময় আসলে প্রকৃতির যেমন এক অভাবনীয় সৌন্দর্য উপভোগ করা যায়, তার সঙ্গে পাওয়া যায় ইতিহাস, মন্দির, মসজিদ, আরও অনেক কিছু। তাহলে আজকে চলুন সাহেবগঞ্জের মতি ঝর্ণার জলের ধারা থেকে শুরু করে রাজমহল, পাহাড়, ইতিহাস আর এখানকার গঙ্গার ধার ঘুরে দেখি। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। এখন আছি সাহেবগঞ্জে। গতকালকে আমি সাহেবগঞ্জে এসেছি বিকেলবেলা, এসে উঠেছি সিওড়ি গেস্ট হাউসে। আমি গতকালকে বিহারের একদম অপরিচিত একটা জায়গা কহলগাঁও ঘুরে দেখে কহলগাঁও স্টেশন থেকে বিকেল 5:11 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ধরে সাহেবগঞ্জে পৌঁছেছি। কহলগাঁও স্টেশন থেকে সাহেবগঞ্জে পৌঁছতে সময় লাগে ট্রেনে 1 ঘন্টা মতো। সাহেবগঞ্জে এসে থাকার জন্য বেশ কয়েকটা হোটেল খুঁজে এসে পৌঁছলাম শ্রীহরি গেস্ট হাউসে। এখানেই রাত্রিটা কাটিয়েছিলাম। ডবল বেড সহ এসি রুমের ভাড়া পড়েছিল প্রতিদিন 1000 টাকা করে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, নিচের ফ্লোরে রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে। রাত্রে আমরা ওখানেই খাওয়া দাওয়া সেরেছি। আপনারা কলকাতা থেকে আসতে চাইলে হাওড়া বা শিয়ালদাহ থেকে বেশ কিছু ট্রেন আছে যেগুলো সরাসরি সাহেবগঞ্জে এসে পৌঁছায়। ট্রেনে আসতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা মতো। রাতের বেলা ট্রেন ধরে ভোরবেলা সাহেবগঞ্জ পৌঁছে দিনের দিন পুরো সাহেবগঞ্জ ঘুরে আবার রাতের ট্রেন ধরে কলকাতাতে ফিরে আসা যায়। একদিনের ছুটিতে বেড়ানোর জন্য সাহেবগঞ্জ একদম আইডিয়াল একটা জায়গা। এখন সকালবেলা বেরিয়ে একটুখানি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে একটা অটো রিজার্ভ করব। আমাদের গেস্ট হাউসের পাশেই আছে তৃপ্তি হোটেল। হোটেল তৃপ্তিতে ঢুকলাম। সামনে কাউন্টারে যে ভদ্রলোক বসেছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম যে ব্রেকফাস্টে কি পাওয়া যাবে। উনি বললেন পুরি আর সবজি পাওয়া যাবে। এবার আমি একটু রিকোয়েস্ট করলাম যে আমরা এরকম পুরি খাবো না, একটু যদি রুটি করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তা উনি বললেন যে ঠিক আছে, বসুন, করে দেওয়া যাবে। এখন বসে পড়েছি হোটেলে। এখানে এখন রুটি তৈরি হচ্ছে, এরপরে রুটি আর সবজি খেয়ে তারপর বেরোবো। কিছুক্ষণের মধ্যেই রুটি, সবজি আর স্যালাড চলে এলো। হোটেল থেকে খেয়ে বেরোলাম। খুব ভালো রান্নাবান্না করেছে আর সকালবেলা গরম গরম তরকারি পেয়েছি। আমি খেলাম 4টে রুটি এবং সবজি, তাতে ওনারা বিল নিলেন 50 টাকা। এবার স্টেশনের সামনে এসে কথাবার্তা বলে একটা টোটো বুক করে নিলাম সারা দিনের জন্য। আমরা সাহেবগঞ্জের সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব। তাতে আমাদের খরচ পড়ল টোটোতে 1200 টাকা। মহিন্দ্র কোম্পানির টোটো রিজার্ভ করার কারণ হচ্ছে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, ভাঙাচোরা, কিন্তু মহিন্দ্র কোম্পানির যে সকার, এর সিস্টেমটা যথেষ্ট ভালো। যেগুলো চাইনিজ টোটো আছে বা আমরা সাধারণত টুকটুকি বলে থাকি, সেগুলোতে গেলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। সব থেকে ভালো হয় 4 চাকা গাড়িতে, কিন্তু আমরা তো দুজন আছি, দুজনে 4 চাকা গাড়ির খরচটা বেশি হবে। তাই জন্য আমরা মহিন্দ্রা কোম্পানির একটা টোটো বুক করলাম। চলুন আস্তে আস্তে সব দেখাবো। আমরা প্রথমে চললাম মতি ঝর্ণা দেখতে। স্টেশন থেকে যার দূরত্ব প্রায় 14 কিলোমিটার। শহরকে পেছনে ফেলে ধীরে ধীরে যখন সামনের দিকে এগোচ্ছিলাম, কিছু পরেই আশপাশের পরিবেশ বদলে যেতে থাকলো। আরও কিছুটা এগোনোর পরে আমরা যখন রাজমহল পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, তখন চোখে পড়ল
দূরে সবুজের ঢেউ খেলানো পাহাড়ের সারি, ছোট ছোট গ্রাম আর রাস্তার দুই ধারে এইরকম নিরিবিলি পরিবেশ। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমরা মেইন রাস্তা ছেড়ে মতি ঝর্ণার প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। বর্ষার সময় এই পথের সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। পাহাড়ের গায়ে নতুন সবুজের আস্তরণ, কোথাও বা ঘন গাছপালা, আর সামনে প্রকৃতির এত সুন্দর জীবন্ত ক্যানভাস। সবকিছু দেখে মনে হবে যেন প্রকৃতি নিজেই এই পথটাকে সাজিয়ে রেখেছে। কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা। যেতে যেতে টোটো ভাইয়ের থেকে শুনছিলাম আগে এই পথটা হেঁটে যেতে হতো, কিন্তু বিগত কয়েক বছর হলো এই পথে এখন টোটো যাচ্ছে। আরো কিছুক্ষণ টোটোতে আসার পর আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে। এই জায়গাটার নাম হলো মহারাজপুর। প্রায় ৪৫ মিনিট মতন টোটোতে আসার পর এসে পৌঁছে গেলাম মতি ঝর্ণার একদম কাছাকাছি। এখন এখানে প্রচুর ভিড়, কারণ এখন শ্রাবণ মাস চলছে। এই মতি ঝর্ণার কাছে আছে মতিনাথ মহাদেব মন্দির, তা সেখানে সব ভক্তরা আসেন জল দিতে, তাই ভক্তদের তো এখন একটা ভিড় রয়েছেই। চলুন ভেতরে গিয়ে দেখে আসি। মতি ঝর্ণার প্রবেশের আগে ডান দিকে টিকিট কাউন্টার আছে। মতি ঝর্ণাতে যাওয়ার জন্য এখন মাথাপিছু ৫ টাকা করে টিকিট লাগছে। টিকিট কেটে নিলাম, চলুন যাওয়া যাক। প্রচুর দোকান বসেছে কিন্তু এখন শ্রাবণ মাস বলে এখন এখানে ছোটখাটো মেলার মতন দোকান বসে গেছে। আমি পাহাড়ের ওপর দিকে আরেকটু হেঁটে এগোতে থাকলাম ঝর্ণার দিকে। খুব সুন্দর পরিবেশ, কিন্তু চারদিকে সবুজে সবুজ। তবে হ্যাঁ, গরমটা কিন্তু খুব বেশি লাগছে। দেখতেই তো পাচ্ছেন যে কীরকম পরিমাণে ঘাম ঝরছে। কিছুটা এগোনোর পর সিঁড়িপথে নিচের দিকে নামতে হলো। নেবেই চোখে পড়ল উঁচু পাহাড় থেকে সোজা হয়ে জলের ধারা লাফিয়ে নিচের দিকে নামছে। এখানে পৌঁছেই প্রথমে যে জিনিসটা মন ছুঁয়ে গেল সেটা হলো এখানকার একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ। চারপাশে রাজমহল পাহাড়ের সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ি পরিবেশ, আর তার মাঝখান দিয়ে বয়ে চলা ঝর্ণার স্বচ্ছ জলের ধারা। সব মিলিয়ে জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছিল। এগিয়ে চললাম ঝর্ণার একদম কাছে। এখানকার ঝর্ণার জলের শব্দটা আলাদা একটা অনুভূতি তৈরি করে। ঝর্ণা থেকে অবিরাম ধারায় পড়া জলের একটানা শব্দ, তার সঙ্গে পাখিদের ডাক, আর চারপাশে সবুজের নিস্তব্ধতা। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। স্থানীয় মানুষদের কথা অনুযায়ী ঝর্ণা থেকে যে জল ছিটকে আসে তার জলের বিন্দুর ওপরে সূর্যের আলো পড়ে মুক্তোর মতন জ্বলজ্বল করতে থাকে। তাই জন্য এই ঝর্ণাকে মতি ঝর্ণা বলা হয়। আজকে মেঘলা করে রয়েছে, রোদ্দুর নেই বলে আমরা সেরকম কিচ্ছু দেখতে পেলাম না। আবার এও শুনেছি সকালবেলা আসলে এখানে নাকি রামধনুর রঙও দেখতে পাওয়া যায়। ঝর্ণার সামনে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে একটা স্নানের জায়গা। অনেকেই এখানে এসে স্নান করছেন। ঝর্ণার পাশে সিঁড়িপথে আরেকটু এগিয়েই পাশে রয়েছে মতিনাথ মহাদেবের গুহা। আস্তে আস্তে ঢুকে পড়লাম সেই গুহার মধ্যে। গুহাটির উচ্চতা খুব বেশি না হলেও গুহাটা কিন্তু ভেতর থেকে যথেষ্ট বড়। আমি এর আগে এইরকম আরেকটা গুহা পেয়েছিলাম উত্তরাখণ্ডের দেরাদুন শহরের একদম কাছে ঋষি দ্রোণাচার্যের সাধনা স্থল তপকেশ্বর মহাদেব মন্দিরে।
আমি গুহার ভেতরটা ভালো করে দেখে নিলাম। ভেতরে মতিনাথ মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। স্থানীয় মানুষজন এই মতিনাথ মহাদেবকে শ্রদ্ধার সঙ্গে পুজো করে থাকেন। মতিনাথ মহাদেব এই গুহা দেখে বেরিয়ে এলাম। ব্যাপক লাগছে, ব্যাপক। আমি ওখানটায় যখন দাঁড়িয়েছিলাম এত জল ছিটে আসছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, মাথা ভিজিয়ে দিয়েছে, চোখ মুখ তো ভিজেছেই। তবে এখান থেকে যা সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। হ্যাঁ, এটা ঠিক, এটা যদি আরেকটু বেশি জল থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে পড়ি। এই মতি ঝর্ণা আপনাদের কীরকম লাগলো একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এখান থেকে ফেরার পথ ধরলাম। বাইরে টোটো অপেক্ষা করছে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। উঠে পড়লাম টোটোতে। এরপরে আমাদের গন্তব্য স্থান হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত কানাইয়া স্থান। মতি ঝর্ণা থেকে দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এটা সাহেবগঞ্জ শহরের একদম কাছাকাছি। আমিও এখানকার চারপাশের সবুজ প্রকৃতিকে দেখতে দেখতে এগোতে থাকলাম। এখন বাজে বেলা 12:30। প্রায় 30 মিনিট মতন টোটোতে আসার পর চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থান কানাইয়া স্থল বলে একটি জায়গাতে। চলুন ভেতরে মন্দিরটা দর্শন করে আসি। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের দিকে। এই মন্দিরের পরিবেশটা খুব সুন্দর। ঢুকে পড়লাম মন্দিরের প্রবেশদ্বার দিয়ে। গঙ্গার ধারে এই মন্দিরটা এতটাই শান্ত, আসলেই মনটা ভালো হয়ে যায়। গর্ভমন্দিরে শ্রীকৃষ্ণ এবং রাধারানী পুজো করা হয়। মন্দিরে শ্রী প্রভুপাদের একটা মূর্তি রয়েছে। জানলাম এই মন্দিরটা ইসকন দ্বারা পরিচালিত। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের চরণ চিহ্নযুক্ত শিলা রয়েছে। এখানে থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা কেউ থাকতে চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এখানকার নাম্বার দিয়ে দিলাম। ইসকন পরিচালিত এই কানাইয়া স্থান মন্দিরটা সত্যি এত সুন্দর লাগলো, মানে এত শান্তির জায়গা বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর লাগলো। এখানে মিনিট 15-20 কাটালাম। আবার টোটোতে এসে বসে পড়লাম পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। এরপরে আমাদের গন্তব্য হলো বারোদুয়ারি। এখান থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো। প্রায় মিনিট 10 মতন টোটোতে আসার পর এসে পৌঁছে গেছি বারোদুয়ারিতে। এটা কিন্তু সাহেবগঞ্জের এক ঐতিহাসিক স্থান। চলুন ভেতরটা ঘুরে দেখে আসি। জানি না ছবি তুলতে পারবো কি না, এটা যেহেতু এএসআই এর আন্ডারে, তবু চলুন যাওয়া যাক। সাহেবগঞ্জে বারোদুয়ারি বা বারোদুরি এই জায়গাটা এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্য। বর্তমানে এই জায়গাটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে। নাম রেজিস্টার্ড করে হাঁটতে হাঁটতে চললাম সেই দিকে। বারোদুয়ারি বা বারাদরি নামের থেকেই বোঝা যাচ্ছে এখানে 12টি দরজা ছিল। চারদিকে 3টে করে দরজা দিয়ে ভেতরে আলো আর বাতাস ঢুকতো বলে এমন এই নামের প্রচলন। গঙ্গার কাছাকাছি এই উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা বিল্ডিংয়ের চারপাশে পরিবেশ বেশ মনোরম। এখানটাতে দাঁড়ালে মনে হয় এখানকার শান্ত প্রকৃতি আর ইতিহাস একসঙ্গে মিলেমিশে রয়েছে। বারোদুয়ারি ঘিরে ইতিহাসের কিছুটা মতভেদও রয়েছে। ঝাড়খণ্ড পর্যটনের তথ্য অনুযায়ী এটি সম্রাট আকবরের ঘনিষ্ঠ সহযোগী ফতেহ জং খানের বাসস্থান হিসেবে উল্লেখ করা রয়েছে। আবার রাজমহলের ইতিহাসে
রাজা মানসিংহ ও পরবর্তীকালে বিভিন্ন ঘটনা প্রবাহের সঙ্গে এই স্থানের সম্পর্কের কথাও পাওয়া যায়। একসময় রাজমহল ছিল বাংলার মুঘল প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র। 1592 সালে রাজা মানসিংহ রাজমহলকে বাংলার রাজধানী করেছিলেন। এই কারণে সারা রাজমহল জুড়ে ঐতিহাসিক বিভিন্ন স্থাপত্য রয়েছে। বারোদুয়ারির সামনে প্রথমে যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো এখানকার স্থাপত্য শৈলী। একটু খেয়াল করলেই বোঝা যাবে এর নকশার মধ্যেই রয়েছে যথেষ্ট পরিকল্পনা। চারদিক থেকে খোলা জানলাগুলোর অন্যতম উদ্দেশ্য ছিল সহজে আলো বাতাস চলাচল করা। আর মূল ভবনটি মূলত দোতলা এবং দরজার মুখের কাছে রয়েছে ইসলামিক স্থাপত্যের প্রভাব। এখনো দেখলে বোঝা যাবে এই স্থাপত্যের ভেতরে কত সুন্দর কারুকার্য করা ছিল। এই বিল্ডিংটার ভেতরে মাটির নিচে ঘর ছিল বলে জানা যায়। আর আজ এই পুরনো স্থাপত্যটার সামনে দাঁড়ালেই মনে হয় কত মানুষ, কত রাজা, কত ইতিহাস এই ঘটনার জায়গার সামনে দিয়ে বয়ে গেছে। সময় বদলেছে, রাজত্বও বদলে গেছে, কিন্তু এই বারোদুয়ারি এখনো নীরবে দাঁড়িয়ে আছে। ঘুরে দেখলাম বারোদুয়ারি, সত্যি এক অপূর্ব ঐতিহাসিক স্থান। খুব ভালো লাগলো। আপনারা যদি সাহেবগঞ্জে আসেন তাহলে কিন্তু এই জায়গাগুলো একদম মিস করবেন না। চলুন, এর পরে আছে জামি মসজিদ, সেটা দেখতে যাব। টোটোতে উঠে এগিয়ে চললাম। বারোদুয়ারির একদম পাশেই রয়েছে জামি মসজিদ। এখন এই মসজিদটা পরিত্যক্ত, কিন্তু চলুন, এটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, সেটা দেখে আসি। এখানেও নাম এন্ট্রি করে ঢুকতে হলো। রাজমহলের এই মসজিদটা মুঘল আমলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্মারক হয়ে আজও দাঁড়িয়ে আছে। ইতিহাস অনুযায়ী 1592 সালে রাজা মানসিংহ রাজমহলকে বাংলার রাজধানী করার পর এই অঞ্চলে মুঘল প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। আর সেই সময়ের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে আজকের এই জামে মসজিদ। পুরনো খিলান, মোটা মোটা দেয়াল আর মসজিদে ঢোকার পথের নির্মাণ শৈলী দেখলেই বোঝা যায় তখনকার স্থাপত্যর পাশাপাশি স্থায়িত্বর দিকটাও কতটা গুরুত্ব দিয়ে দেখা হতো। আজকে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু এই পুরনো দেয়াল আর খিলানগুলো এখনো নীরবে বলে যায় সেই প্রাচীন সময়কার গল্প। সাহেবগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যে যতটা সুন্দর, আর ঐতিহাসিক জায়গার থেকে এই জায়গার গুরুত্ব ঠিক ততটাই বেশি। এই মাত্র আমি জামি মসজিদ দর্শন করে বেরোলাম। সত্যি অপূর্ব এক ঐতিহাসিক নিদর্শন দাঁড়িয়ে আছে আমাদের চোখের সামনে। খুব ভালো লাগলো। চলুন, এরপরে এখান থেকে বেরিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। টোটোতে উঠে আবার চলা শুরু করলাম। এরপরে আমরা যাব রাজমহল স্টেশন দেখতে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রাজমহল রেল স্টেশনে। এই রেল স্টেশনটার এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এটি মালদা ডিভিশনের সবথেকে পুরনো রেল স্টেশন। এই রেল স্টেশনটি 1860 সালে তৈরি করা হয় এবং সর্বপ্রথম 4 জুলাই 1860 সালে রাজমহল থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করেছিল। আজকে আমরা সেই স্টেশনটাতে দাঁড়িয়ে আছি। এটাই মালদা ডিভিশনের এক হেরিটেজ রেল স্টেশন হিসেবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে কিন্তু এই রেলপথে রেল চলাচল করে। আবার টোটোয় উঠে চললাম আমাদের পরবর্তী গন্তব্য ঐতিহাসিক সিংহি দালান দেখতে। টোটোতে মিনিট দুয়েক এসে পৌঁছে গেলাম সিংহি দালান দেখতে। বর্তমানে এখন এখানে একটা বিনোদন পার্ক তৈরি করা হয়েছে। 5 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম। রাজমহলে গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এই পুরনো বিল্ডিংটির নামই হলো সিংহি দালান।
বাইরে থেকে দেখলে হয়তো খুব সাধারণ একটা পুরনো দালান বলেই মনে হবে, কিন্তু এর প্রতিটা ইটের সঙ্গে জড়িয়ে আছে রাজমহলের বহু বছরের ইতিহাস। এই বিল্ডিংটি তৈরি করা নিয়ে প্রচুর মতভেদ আছে, তবে ঐতিহাসিক সূত্রে এটি রাজমহলের পুরনো রাজকীয় স্থাপত্যের একটা অংশ হিসেবেই উল্লেখ করা আছে। কেউ বলেন সপ্তদশ শতকের মাঝামাঝি শাহ সুজার প্রাসাদের অংশ এটি। আবার সময়ের সঙ্গে সঙ্গে এই প্রাসাদের ব্যবহারও বদল ঘটেছে। 1850 খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলের সিংহি দালান ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেলওয়ের একজন জেলার ইঞ্জিনিয়ারের বাসভবন হিসেবে ব্যবহার করা হতো। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা রাজমহলের 100 বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী হল এই সিংহি দালান। এর পুরনো স্থাপত্যশৈলী আজও চোখে পড়ার মতো। আধুনিক সময় কিছুটা নতুন করে সাজানোর চেষ্টা হয়েছে। সিংহি দালান ঐতিহাসিক আর একটা জায়গা দেখে বেরোলাম। চলুন এরপরে যাব রাজমহল ঘাটে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রাজমহল ঘাটে। রাজমহল ঘাটের বিশেষত্ব হলো এখান থেকে ট্রাক পাথর বোঝাই করে ভেসেলে করে গঙ্গা পেরিয়ে গঙ্গার ওপারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যায়। এই জল পরিবহনের জন্য তুলনামূলক খরচ অনেকটাই কম পড়ে। এবারে এখানে একটা খাবার হোটেলে ঢুকে পড়লাম। এখন বাজে দুপুর 3টে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই জন্য খাওয়ার জন্য ঢুকে পড়েছি রাজমহল ঘাটের পাশে একটা হোটেলে। এখানে ঢুকে আমি ডিমের ঝোল ভাত একটা থালির অর্ডার দিলাম। খরচ পড়লে হচ্ছে 80 টাকা। এর মধ্যে মেনুতে দিয়েছে 2টো ডিম দিয়ে কারি, আলু ভাজা আর একটা কি সবজি ভাজা আছে, পাঁপড়, তার সঙ্গে ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খুব ভালো রান্নাবান্না ছিল, খুব লাইট। দেখে প্রথমবারে ভাবছিলাম কীরকম কী হবে না, কিন্তু দেখলাম বেশ ভালোই রান্না করেছে। এরপরে টোটোতে উঠে চললাম আমাদের আজকের শেষ দর্শনীয় জায়গা দেখতে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম গঙ্গার ধারে বিজলি ঘাটে। গঙ্গার ধারে খুব মনোরম পরিবেশ। এই বিজলি ঘাটে গঙ্গার আরতি হয়ে থাকে প্রতিদিন সন্ধ্যের সময়। দেখলাম সেই আরতির প্রস্তুতি চলছে। আমরা এখানে কিছুক্ষণ ঘুরে তারপরে বেরিয়ে পড়লাম। আজ সারাটা দিন ঘুরে শরীরটা একটু ক্লান্ত লাগছিল, তাই জন্য আর আরতি দেখার জন্য অপেক্ষা করলাম না, কারণ আজকেই রাত্রেবেলা আমাদের ফেরার ট্রেন। টোটো করে ফিরে চললাম সাহেবগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে নামছে। আলোয় সেজে উঠেছে সাহেবগঞ্জ স্টেশন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে নতুন আর একটা জায়গাতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।